লেগেছে 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 আগুন। আমারই কথা মতো ডালিয়া বাসর প্রদীপটা এক মিনিটে দিয়ে বাসর সব ছেড়ে বেরিয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটা আমার পুরোটাই চক আউট করা আছে, প্ল্যান করা আছে। না 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 না, এখন আমি সবাই কিছুতেই করবো না। এখন আমি সোজা চলে যাবো দেবব্রতর গায়ে। সেখানে গিয়ে দেখবো দেবুকে একা ফিরতে দেখে কি বলছে দেবুর গায়ের লোক, কি বলছে দেবুর দাদা ওই সত্যব্রত মুখুর্জি। আজ আমাকে কেউ ভুল বোঝাতে পারবে না। আজ আমি কারো কোনো কথা শুনবো না। আমি এ বাড়ির কর্তা। এতদিন এ বাড়ির সব কিছু যখন আমার কথাতে হয়েছে, আজও তাই হবে। গতকাল দেবুর যে বিয়ে হয়েছে সেটা বিয়ে নয়, ছেলে খেলা। তাই সে বিয়ে আমি মানি না। মালতী, তুমি পাজি নিয়ে এসো। আজই আমি তোমার বোন বাসন্তীর সঙ্গে দেবুর বিয়ের দিন ঠিক করব। কথাই বলে না, সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি। এ হলো সেই বৃত্তান্ত। তোমাকে আমি কতবার বলেছি ওখানে বিয়ে দিও না। আরে বাবা, বড় লোকের সঙ্গে গরিবের বন্ধুত্ব হয় কখনো? আরে বক বক না করে আগে পাজিটা আমার হাতে দাও। এই নাও, এই দেখো, এখানে বসো। আরে বসে বসে দেখো। মাথাটা দেখো। আরে দেখ তেরি কি, এইটা তো পৌষ মাস। পৌষ মাসের পাতাটা বেটা আগে বেরিয়ে পড়েছে। আরে বাবা, তুমি ফাল্গুন মাসের পাতাটা আগে থেকে বের করে রাখতে পারো না? এই আমি ফাল্গুন মাস পেয়ে গেছি। আজ যেন ফাল্গুনের কত তারিখ? আজ 28শে ফাল্গুন। গত 27শে দেবুর বিয়ে হয়েছে। তুমি বলছো বিয়ে হয়েছে? ওইটাকে বিয়ে বলে আমি মানি না, কারণ ওই রঙিনী মেয়েটা বাসর ঘরে ফুলের মালাটা ছিঁড়ে ফেলেছে। আমার একটা মান সম্মান নেই। কিন্তু বিয়েটা, আরে বিয়ে নিকুচি করেছে। এই পেয়ে গেছে 29শে ফাল্গুন, রাত্রি 10:22 থেকে রাত্রি 1:20 পর্যন্ত শুভ লগ্ন। এই শুভ লগ্নে আমি তোমার বোন বাসন্তীর সঙ্গে ওই দেবুর বিয়ে দেব। ভুল করবেন না, ভুল করবেন না দাদা। বিয়েটাকে আপনি ছেলে খেলা মনে করবেন না। তুই থাম তো, মুখ পোড়া ছেলে। এখন আমার মুখ পড়েনি দিদি। গতকাল যে দেবুদার বিয়ে হয়ে গিয়েছে, তার সঙ্গে বাসন্তীর বিয়ে দিলে বাসন্তীর মুখ তো পুড়বেই, সেই সঙ্গে তোমাদের মান সম্মান সব যাবে। থাম থাম, মান ইজ্জত আমাদের কত থাকলো। গায়ের প্রতিবেশী বন্ধু বান্ধব এক রাজলোককে সঙ্গে করে ওই কলকাতা থেকে অপমানিত হয়ে আমাকে এই গায়ে ফিরতে হলো। তো দাদা, শুধু কি তাই, বোন কোনে একসঙ্গে আসার কথা, বোন এলো অথচ কোনে এলো না। আর সেই রঙিনী মেয়েটা বাসর ঘরেই পট পট করে ফুলের মালাটা ছিঁড়ে ফেলে দিল। হ্যাঁ, মালা যে ছিঁড়বে সে আমি আগে থেকেই জানতাম। হ্যাঁ, তুমি তো অনেক কিছুই আগে থেকে জানতে যখন আমাকে ভালো করে তুমি বুঝিয়ে বলতে পারো না। বলিনি? কতবার কতদিন তোমাকে বলেছি, তুমি আমার কথা শুনতেই চাওনি। মিথ্যাবাদী পুরুষ কোথাকার। আরে বইয়ের কথা শুনে কাজ করবে এমন ভুসি মাল আমাকে ভেবো না। আমি এই যুগের স্বামীদের মতো নয়, আমি হচ্ছে ব্যবসাদার মানুষ। নিজের বুদ্ধিতেই ব্যবসা করে কোন সময় কোন মাল ঘরে তুলতে হবে, কোন মালের দাম কখন বাড়বে কখন কমবে, সব একেবারে আমার নখে ও দর্পণে। দাদা, তুমি কি আমার বিয়েটাকে তোমার ব্যবসার মধ্যে ফেলতে চাও? দেবু, ভুল করো না দাদা, তুমি ভুল করো না। বৌদি, বৌদি, তুমিও দাদাকে উত্তেজিত করে বাসন্তীর সঙ্গে আমার বিয়ের কথা ভেবো না। কেন করবে না হতভাগা? তাছাড়া যে বিয়েটা তুমি করেছো ঠাকুরপো, সেটা বিয়ে নয়। দিদি, বিয়ের আসল কাজ তো বাসরে নয়। আমরা সুকুমার ঠিকই বলেছে দাদা। আসল বিয়ে মন্ত্রোচ্চারণে, আসল বিয়ে সিঁদুর দানে। তাছাড়া আমি তো আগেই তোমাদের বলেছিলাম যে ওই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়।
কিন্তু তোমরা জোর করে ওই মেয়েকে আমার কাঁধে চাপিয়ে দিলে, আমাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসাতে বাধ্য করালে। এখন তো অন্য কথা বললে চলবে না। কিন্তু না দাদা না, কুশণ্ডিতার পবিত্র লগ্নে ডালিয়ার স্মৃতিতে আমি সিঁদুর দান করেছি, তাই সহজে তাকে এখনো মন থেকে আমি মুছে ফেলতে পারবো না। ওই রঙ্গিনী আধুনিকা এতক্ষণ শেষ সিঁদুর মুছে দিয়েছে। স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেললেও দেবুদার মন থেকে মুছে ফেলতে পারেনি তার স্মৃতি। ওই রঙ্গিনী মেয়েটা হয়তো হাতের নোয়া খুলে ফেলেছে, আর হাতের শাখাটা হয়তো ভেঙে ফেলেছে। কিন্তু আমার মনের ক্যানভাসে ডালিয়ার যে ছবি আমার মনের ক্যানভাসে আঁকা হয়ে গেছে, সেই ছবিকে ডালিয়া কোনোদিনই মুছে ফেলতে পারবে এবং তাছাড়া তাছাড়া বিবাহিতা মেয়েদের সিঁদুর আর তাদের হাতের শাঁখা লোহাকে এত সহজে মনে করছেন কেন? আমরা কেন ভুলে যাচ্ছ? সূর্য ডুবে গেলেও মেঘে মেঘে ছড়িয়ে থাকে তার রক্তিম সূর্যের আভা। ফুল ঝরে গেলেও রেখে যায় তার ফলের ইঙ্গিত। সুর থেমে গেলে মানুষের মনে জেগে থাকে সঙ্গীতের অনুভূতি। অনুভূতি আমি কিছুই বুঝি না দাদা, হ্যাঁ, তোর বৌদির কথা না শুনে আমি যে ভুল করেছি, ওই বাসন্তীর সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। কেন পাগল হব না আব্বাস? তুই বলতে পারিস যে মেয়েটা বাসর ঘরে ফুলের বাড়া ছিঁড়ে আমার মান সম্মান তুলোয় মিটিয়ে দিয়েছে, যে রঙ্গিনী মেয়ে এই সত্য মুখুর্জের উঁচু মাথাটা নিচে নামিয়ে দিয়েছে। সেই মেয়ে কোনোদিন ওই দেবু ঠাকুরপুকে স্বামী হিসেবে মেনে নেবে ভেবেছো? ওই রঙ্গিনী অলক্ষী মেয়েটা হয়তো আমার এই সোনার সংসারটাকে টুকরো টুকরো করে দেবে। তোমরা ভুল করছো। তাছাড়া মেজ বৌদি যে তার ভুল এখন বুঝতে পারে। আমার মনে হয় কালকের আব্বাসদাকে সঙ্গে নিয়ে দেবুদার কলকাতায় যাওয়া দরকার আছে। ও তো ঠিকই কথা বলেছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে একমত হতে পারছি না। তোমরা সবাই যদি আমার কথা না শোনো, তাহলে আমাকে আমার পথেই চলতে হবে। আমি যে পথে একবার পা বাড়িয়েছি তার শেষ দেখা না পর্যন্ত আমি কিছুতেই ফিরে আসতে পারবো না। তুই কেন আমার কথা বুঝতে পারছিস না দেবু? দাদা, আমি তো তোমাদের আগেই বলেছি ওই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কিন্তু তখন তোমরা আমার কোনো ওজোর আপত্তি শোনোনি। এখন তো অন্য কথা বললে চলবে না। তাহলে তুই অগ্নি সাক্ষী করে ডালিয়ার স্মৃতিতে যখন আমি সিঁদুর দান করেছি, তখন এত সহজে আমি তাকে মন থেকে মুছে ফেলতে পারবো না। আমি তাকে সঙ্গ দিয়ে সময় দিয়ে বুঝিয়ে দেব যে সিঁদুরের দাম জলের দাম নয়, সিঁদুরের দাম অনেক 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 বেশি। থ্যাংক ইউ মাই ব্রাদার। তোমার সৎসাহস আর অপূর্ব মানব মিশনতার মুগ্ধ হয়ে আমি তোমাকে কনগ্রাচুলেশন না জানিয়ে আর পারছি না। অভিষেক বাবু, আগে হ্যাঁ, আমার নাম অভিষেক। আমি আপনাদের মেজ বউ ডালিয়ার বড় ভগ্নিপতি। আমি ডালিয়ার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার একটা কর্তব্য আছে তো। বলুন। আমি চৌধুরী বংশের বড় জামাই, বড় হওয়ার বড় জ্বালা, বুঝলেন? বড় হতে গেলে না মাঝে মাঝে অনেক ছোট হতে হয়। তাই তো আমার ছোট বোনের মতো ডালিয়ার হয়ে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার দয়া করে আপনারা অনুমতি দিন আমি দেবব্রতকে নিয়ে যাই। কেন বর যাবে কেন? উনি আসবে না? আসবে বর কোনে একসঙ্গে আসবে। বর করে একসঙ্গে আসবে? আসবে না। সে একবার ভুল করেছে বলে আমি তাকে আবার দ্বিতীয়বার ভুল করতে দেব? অভিষেক বাবু, দাদু বুড়ো হয়েছে, শ্বশুরমশাই নিরুদ্দেশ হয়ে গেছে বলে সে মেয়েটা কি মনে করছে? যা মনে করছে তাই করবেন না। আমি তার কিছুই মেনে নেব না। কিন্তু বাসর ঘরে যে মেয়ে একবার ফুলের মালা ছিঁড়ে ফেলে, সেই মেয়ে নতুন করে মালা গেঁথে আবার দেবু ভাইয়ার গলায় পরিয়ে দেবে। অভিষেক বাবু, আজ যদি আমার শ্বশুরমশাই বেঁচে থাকতেন, তাহলে কি আমাকে এখানে আসতে হতো? আপনারা কোনো চিন্তা করবেন না, আমি দেবুকে নিয়ে যাচ্ছি, ডালিয়াকে সঙ্গে নিয়ে ফেরবো। আপনাদের মাটির ঘরে আবার নতুন করে বাসর প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমি আপনাদের সবার মুখে হাসি দেখে যাব। দাদা, ওরে গাধা, আর কোনো কিন্তু নয়। তুই অভিষেক বাবুর সঙ্গে শীঘ্র কলকাতা যা, খুব তাড়াতাড়ি বৌমাকে নিয়ে বাড়ি ফিরে আসবি। আমরা তোদের আসার পথ চেয়ে থাকবো।
বর কোনেকে একবারে সঙ্গে নিয়ে আসবো। আহা হা হা, কি সুন্দর আপনাদের গাঁ! হিন্দু মুসলমানের কি অদ্ভুত মিল! এই মহামিলন দেখেই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কচি, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান। এই বৌদিমণিকে দেখে, এই বৌদিমণিকে দেখে আর এই গাঁটাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তাই নাকি? মাগো, অভিষেকের এই নতুন চলার পথের অভিষেকে তুমি আমাকে আশীর্বাদ করো মা, তুমি আমাকে আশীর্বাদ দাও। অভিষেক দা, দুর্গা দুর্গা, তখন আর এখানে দাঁড়িয়ে দেরি করবো না, তার চেয়ে বরং আমি একটা মনের আনন্দে গান গাই। কেবল হ্যাঁ, বাদশাহ জাদার শাদি হলো গো, বাদশাহ জাদার শাদি হলো গো, মহাপতের তাঞ্জাম চোরে দুলহা, দুলহান নিয়ে আসবে ঘরে গো, দুলহান নিয়ে আসবে ঘরে গো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। বাদশাহ জাদার শাদি হলো গো, মহাপতের তাঞ্জাম চোরে দুলহা, দুলহান নিয়ে আসবে ঘরে গো, দুলহান নিয়ে আসবে ঘরে গো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, এই আল্লাহ তুমি রহম করো। বাঁধন ধনি সাদা মাপা পাওয়া গাড়ি গাড়ি সারি ধনি 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 ধাপা, বাঁধনি সারি ধনি পাদা মাপা গামরে গাড়ি সারি সারি মগা পামা ধাপানি দসানি দেশা, তোমার মেহেরবানি ওরা সোহাগে আদরে থাকে গো, তোমার মেহেরবানি ওরা সোহাগে আদরে থাকে গো, আল্লাহ তোমার মেহেরবানি ওরা সোহাগে আদরে ভরে গো, আল্লাহ তুমি রহম করো, 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 এই আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম আব্বাসটা পাগল, গান ছাড়ার মুখে কোনো কথা নেই। আনন্দে আমারও গান গাইতে ইচ্ছে করছে। কি বড় বউ, আমি গাইবো নাকি? হ্যাঁ, শুধু গান কেন, একেবারে ধেই ধেই করে নাচতে শুরু করো। নতুন বউ আসছে, তার সঙ্গে নাচতে হবে তো। মালতী, আবার তুমি উল্টো পাল্টা কথা বলছো। জামাইবাবু ওসব কথা বাদ দিন, পাজিটা আমাকে দিন, আমি কুইসার বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ, সুকুমার এই নাও। আমিও এক ছুটে বুট আর জার্সি নিয়ে ফুটবল খেলার মাঠে চলে যাই। কাল আমাদের ফাইনাল খেলা, বলের কাছে বল নিয়ে গিয়ে এমন কি করবো, এই কি বললি রে? পড়াশোনা বাদ দিয়ে বল খেলতে গেল। ঠিক আছে, আমার কথা অবদ্ধ করে বল খেলতে গেল। আয় বাড়ি, আজ তোর ভাত বন্ধ। নাকি বলো বড় বউ? আমি আবার কি বলবো, এ বাড়িতে আমার বলা বলির উপরে কোন কাজটা হচ্ছে শুনি? তুমি যদি বুঝে শুনে কথা না বলো, তাহলে তোমার কথা মতো কাজ কোনো দিনই হবে না, বুঝলে? কোনো দিনই হবে না। সব সময় বাঁকা কথা না বলে সোজা কথা সহজভাবে বলবে, তাহলে সবাই শুনবে। যত সব বাজে মেয়ে ছেলে কথা।
আচ্ছা আমিও দেখবো আমার কথা না শুনে ওই দেবু ঠাকুরকে কলকাতায় পাঠানো হলো ওই ছোট বউকে নিয়ে আসবার জন্য। আমিও বলছি ডালিয়া আসবে না, কারণ সে শহরের বিবি, সে ভালোবাসে ওই সৈকতকে। কাজেই যে একেবারে দুধে চুমুক দিয়েছে তার কি ঘোল খেলে সাথে মিটবে? মিটবে না, মিটবে না, মিটবে না। না না, দুধের পিপাসা আমি ঘোলকে মেটাতে পারি না। সোনাক পোকার আলো কি চাঁদের আলো দিতে পারে? টিমটিমে মাটির প্রদীপ কি সেই আলো দিতে পারে? এ আলো দেয় মার্কারি আর নিয়ন লাইটের ছটা। কিন্তু বাবুজি, আধার রাতে ধ্রুব তারাই যে মানুষকে পথ দেখায় বাবুজি। চাই না, তোমরা আমাকে ভুল বোঝাবার চেষ্টা করো না। আমি বাচ্চা ছেলে নই, বুঝলে? বাচ্চা ছেলে নই। টগর ফুলে যদি গোলাপের গন্ধ পাওয়া যেত তাহলে টগর ফুলকে সবাই গোলাপ ফুল বলতো। লেকিন বাবুজি, এক এক ফুলের এক এক রকম গন্ধ। আপনি গোলাপ ফুলের গন্ধ পরে নেবেন, এখন এই টগর ফুলটাকে বুকে জড়াইয়ে নিয়ে স্বপন দেখেন। কি বললে চাইনা চাঙ্কি? ভাল লাগে না, চাই না তো ঠিক কথাই বলেছে। ওকে আয়না বানিয়ে রেখে দিন, আপনি ওর সামনে যা করবেন ও তাই করবে। রতিন, ভাল লাগে না। ওর মতো মেয়ে হয় না, ও বেশি বুলি কপচাই না, শুধু দু চারটে ময়না পাখির মতো বুলি বলে। আর ওর প্রাণে কষ্ট দিলে আবার আমার প্রাণে সয় না। সেয়ানা, তুমি বহুত সেয়ানা লোক আছো রতিন। হাসির কথা বলে কাস্টমারদের হাসাও, কিন্তু নিজে হাসো না। তাহলে শুনেন বাবুজি, যে চিড়িয়া আপনার পিঞ্জরা থেকে একেবারে উড়িয়ে গেছে তার কথা ভেবে কিছু ফায়দা হবে না বাবুজি। ভাল লাগে না, ভাইটা না হয় না হবে। লুচি একবার ছিঁড়ে গেছে, তা কি হয়েছে? নতুন করে ময়দা মাখিয়ে হাতে গরম একেবারে লুচি বানিয়ে। তার মানে তাহলে আমার কথা শুনুন স্যার। তোমার কথা? আমি একটা মৌলালি মেয়েকে ভালোবাসতুম, কিন্তু ভাগ্যচক্রে আমার বিয়ে হয়ে গেল অন্য একটা মেয়ের সঙ্গে। তার কি রূপ, কি গুণ! আপনার বউ নিশ্চয়ই খুব সুন্দরী। ভাল লাগে না, একেবারে ডানা কাটা পড়ি, এত রোগা আমাদের খিড়কি দরজা দিয়ে ঢুকতেই পারে। আর গায়ের রং একদম ধবধবে পিচের মতো ফর্সা। মানে ফর্সা রাখেন বাবুজি, আপনার বউয়ের জন্য কিন্তু আপনার ভাগ্য খুলিয়ে যাবে। আর ভাল লাগে না, ভাগ্য কি খুলে যাবে রে? চাই না, খুলে গিয়েছে। আমার বউ টেরা চোখে কোন দিকে তাকাই বুঝতে পারি। সে কি শুভ দৃষ্টির সময় দেখে নেননি? ভাল লাগে না, যখন শুভ দৃষ্টি হচ্ছে মুখটা তুলেছে আমি বুঝতে পারিনি আমার দিকে তাকিয়েছে না পাড়ার নোনটের ইশারা করতেছে। আর ভাগ্য কি বলবো রে, আমার পাঁচটা রত্ন, মানে 5টা মেয়ে, 5 অবতার। বলেন কি রতন বাবু? হ্যাঁ রে। পাঁচটা? আয়ার বউকে বলি চল, সেই যখন ছেলে হলো না তখন ডাক্তারের কাছ থেকে তোর অপারেশনটা করিয়ে নি। তা বউ কি বললে? ভাল লাগে না, বউ তখন কোলা ব্যাঙের মতো এরকম করে গিয়ে জড়িয়ে ধরে বলে ছেলে হবে না, মানে ছেলের বাপ হবে। তাহলে শুনুন স্যার,
আমি যদি আমার ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আপনিও কেন পারবেন না? আপনিও কেন ডালিয়া দেবীকে বাদ দিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে সুখে সংসার করতে পারবেন না? আমি তোমাদের কারোর কোনো কথা শুনতে চাই না, তোমরা এখান থেকে চলে যাও। আরে যাও বলছি। যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই আপনাকে। আপনি এত দূর এগিয়েও দেবদাস হতে পারলেন না। দেবদাস? ইয়েস, শরৎচন্দ্রের কাহিনী দেবদাস। পার্বতীকে হারালেন ঠিকই, কিন্তু ওই চাইনাকে আপনি চন্দ্রমুখী বানাতে পারলেন না। আর যদি চাইনাকে চন্দ্রমুখী বানাতে পারতেন, তাহলে আপনি হয়ে যেতেন দেবদাস, দাস? আর আমি হয়ে যেতাম চুনি। ভালো লাগে না। আমিও চলি বাবুজি, लेकिन चलते चलते फिर के बोललाम प्यास लागे तो डाकबेन, फिर हमें आसिया আপনার प्यास बुझाए देवे। नमस्ते बाबूजी। অভিষেক চ্যাটার্জি, ইউ আর এ ক্লেভার স্পোর্টসম্যান। আমাকে বল করে তুমি তোমার বিজনেসের ময়দানে খেলতে চেয়েছিলে, গোল দিতে চেয়েছিলে, তাই কায়দা করে ডালিয়ার সঙ্গে দেবুর বিয়ে দিয়ে দিলে। বাট রিমেম্বার অভিষেক চ্যাটার্জি, আমার নাম সৈকত। তোমার যদি দুটো মাথা হয়, তাহলে আমার আছে চারটে মাথা। তোর মাথাটা যে এত সহজে খারাপ হয়ে যাবে এ কথা আমার জানা ছিল না রে। What do you mean? আই মিন ইউ আর গোয়িং টু আওয়ার হেল। তুই একটু একটু করে নরকের দিকে এগিয়ে যাচ্ছিস। নরক? নয় তো কি? তুই কি মনে করেছিস নরক বলে একটা কোনো বিশেষ জায়গা আছে? না, কাব্যশাস্ত্রে স্বর্গ নরকের উল্লেখ থাকলেও বাস্তবে কিন্তু স্বর্গ নরক সবই এখানে মানুষের জীবনে। হৃদয়ের শুভ চিন্তা যেমন মানুষের জীবনে স্বর্গের সন্ধান নিয়ে আসে, তেমনি ব্যভিচারী পাপ, পাপী পতিত চিন্তার পরিচালক। শুভ চিন্তা পতনের নামই হচ্ছে নরক। স্টপ স্টপ উৎপল, তুই চুপ কর। তার আগে তুই বল, তুই নরক থেকে পা তুলে নিবি? তুই বুঝতে পারছিস না সৈকত? ছাত্র জীবনে তোর চোখ ছিল দূরবীন, আর তোর ওই চোখ দেখে আমি তোর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। বন্ধু? হ্যাঁ, তুই আমার সেই বন্ধু সৈকত। তুই আমাকে কথা দে, ওই অভিষেক চ্যাটার্জির সঙ্গে কোনো বিজনেস ট্রানজাকশন তুই রাখবি না। ওই লোকটা দুদিন আগে আমাকে কথা দিয়েছে সে নাকি তার বোনের সঙ্গে তোকে বিয়ে দেবেই, কিন্তু আমি জানতে পেরেছি আসলে তার কোনো বোন নেই। নিজের বোন না থাক, বইয়ের বোন ডালিয়া তো আছে। ডালিয়া বিবাহিত এবং ব্রতবাবুর সঙ্গে তার বিয়ে হয়েছে। হয়ে যা, বিয়ে ভেঙে যেতে কতক্ষণ? তুই আমাকে বাধা দিস না উৎপল, ডালিয়াকে আমার চাই। ডালিয়া তার যৌবনের ডালি সাজিয়ে ইডিয়েট দেবব্রতর সঙ্গে সংসার করবে, তা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। প্রতিশোধ নেব, প্রতিশোধ। অভিষেক চ্যাটার্জির বেইমানির প্রতিশোধ নিতে আমাকে জিততেই হবে। জিততে গিয়ে ওই বাসি ফুলের মালা গেতে গলায় পড়তে চাস না সৈকত। যদি চাস, যদি গাঁথিস সে মালা, তবে সে মালা হবে না রে সৈকত। সেটা হবে তোর সারা জীবনের জ্বালা। জ্বালা জ্বালাই আমি চাই, আমিও জ্বলতে চাই, আর অভিষেককেও জ্বালাতে চাই। ডালিয়ার যৌবনটাকে আমার কামনার আগুনে, আমার বাসনার আগুনে ফেলে আমি আগুন নিয়ে খেলা করতে চাই। খেলা হাসবেন না স্যার, হাসবেন না। মুখটা ভারী করে নিন।
দূর থেকে দেখলে মনে হয় যেন আপনি অভিমান করে বসে আছেন। আমার জীবনে অভিমান নেই প্রীতম, আছে অপমান। মান তো আছে স্যার, কিছুক্ষণের জন্য নয় অপটাকে অভি করে নিন স্যার। তার মানে আপনি হলেন এই হোটেল পামলিমের অর্ধেক মালিক, আমি হলাম আপনার কর্মচারী। আমার কি উচিত হবে আপনাকে জ্ঞান দেওয়া? বিজ্ঞানসম্মত হবে কথা বলো। এখন তোমার সঙ্গে আমার মালিক কর্মচারী সম্পর্ক নয়, এখন তুমি আমার বন্ধুর মতো। স্যার, সার কথা বলো, সংক্ষেপে বলো কি বলতে চাও তুমি। ধরুন না আপনি কোনো পাহাড় তলিতে বেড়াতে গেছেন, সেখানে আপনার খুব খিদে পেলো, কিন্তু খাবেন কি? সেখানে পাহাড়তলি এলাকায় কোনো হোটেল নেই, রেস্তোরাঁও নেই। তাহলে কি হবে? ভাবতে হবে না স্যার, ভাবতে হবে না। পাহাড়তলি গ্রামে ঢুকতেই একটা ছোট্ট দোকান আছে, কিন্তু সে খাবার কি খাবেন আপনি? খাবো না? কি করে খাবেন? বাজে খাবার, কম দামি খাবার। খিদে পেলে যা পাবো তাই খাবো। কিন্তু খাবেন কিসে? প্লেট নেই, ডিশ নেই, অনলি শাল পাতার ঠোঙা। আরে তাতে কি হয়েছে? হাতে ঠোঙাটা ধরে ডানার ধরে খেয়ে নেব। তারপর আপনি ঠোঙাটা কি করবেন স্যার? খাবার খাওয়া হয়ে গেলে ঠোঙাটা আমি ওই ডাস্টবিনে ফেলে দেব। এইরকম করে আপনার মনে আপনি অভিমান নিয়ে আসুন স্যার। ছোটুলাল গাড়ি নিয়ে গেছে ডালিয়া দেবীকে নিয়ে আসতে। ডালিয়া আসছে না স্যার, ডালিয়া আসছে না, বলুন খাবার আসছে। খাবার খাবার হ্যাঁ, অভিমানের ঠোঙায় রেখে সেই খাবারটা খেয়ে নেবেন। তারপর খাওয়া হয়ে গেলে ওই ভালোবাসার ঠোঙাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। গুড বাই স্যার, গুড। অভিমান তাহলে ভালোবাসার ঠোঙা? হ্যাঁ ঠোঙাই তো। ডালিয়ার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে? সে তো আমার প্রতিহিংসা, পাহাড়তলির ছোট্ট দোকানের খাবার। সে খাবার তো আমি আমার এয়ার কন্ডিশন রুমে বসে ডিশ সাজিয়ে কাঁটা চামচ দিয়ে আরাম করে খাবো না। শালপাতায় খাবার খেয়ে শালপাতার ঠোঙাটা আমি ওই শালবনির জঙ্গলে ফেলে দেবো। ডালিয়া দিদিমণি আসিয়ে গেছে। এসে গেছে? জি হ্যাঁ, আমি কি মদ নিয়ে আসবে? না 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 না, এখন মদের দরকার নেই, এখন দরকার মধুর। তুই যা তাড়াতাড়ি গিয়ে আমার মৌচাকটাকে বল। মৌচাক, আরে জলদি জলদি আসেন। আরে মৌমাছি সাহেবের পিয়াজ লাগিয়ে গেছে, পিয়াজ। মধুবর্তী মৌচাক আসছে। একটা মাত্র মৌমাছি আমি, মধু খাবো কি করে? অভিষেক চ্যাটার্জি, তুমি আমাকে ফাঁদে ফেলার জন্য জানোয়ার দেবুকে ফিরিয়ে আনতে গেছো, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ডালিয়ার সঙ্গে দেবুর বিয়ে হয়ে গেলেও এই হোটেলে পাবলিবে আমার সঙ্গে ডালিয়ার হবে মিষ্টি মধুর ফুলসজ্জা। চন্দন বাবু আসছে। চন্দন? হ্যাঁ স্যার, আপনি আমার সঙ্গে চলে আসুন। মনে হয় বর দিদিমণি চন্দন বাবুকে পাঠিয়েছে স্যার। আর এখানে থাকলে সর্বনাশ হয়ে যাবে। আপনি আমার সঙ্গে চলে আসুন স্যার, আমার সঙ্গে চলে আসুন। ডালিয়া, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপাতত তুমি এখন যাও। যে ফুলটা ফুটলো না সেই ফুলটা কাল ফুটবে। ডালিয়া, হ্যাঁ, কাল রাত 10টায় মমতা কটেজের বাগানে। বাই। দিদি কি করে জানতে পারলো যে আমি এখানে এসেছি? দিদির মাথায় একটা অ্যান্টেনা আছে রে ছোটদি। চন্দন, চন্দন তুই এখানে? তুই এসেছিস তাই? আরে বাবা, আমি তো এখানে বেড়াতে এসেছি। চৌধুরী বাড়ির মেয়েরা কখনো হোটেলে বেড়াতে আসে না, বুঝলি? আরে এটা হোটেল
বলছিস কেন, হোটেল বলছিস কেন? এটা তো জামাইবাবুরই বন্ধুর। জামাইবাবু যখন নিজেই একজন 5 স্টার হোটেল, তাহলে তোকে শুধু শুধু নিজের এই মুখটা পাল্টাতে এখানে কেন আসতে হবে বলতে পারি? ভদ্রভাবে কথা বলবি চন্দন। তোর সাথে আগে বলতাম, আর বলবো না, বুঝলি সর্দি? এখনো আমার বুকে চন্দনের গন্ধ আছে। তোর এই চরিত্রহীনতার পারফিউম আমাকে আর বর্দিকে এখনো দুর্গন্ধে ভরিয়ে তুলতে পারেনি। তাই ভালো চাস তো 1 মিনিটও দেরি না করে এক্ষুনি আমার সাথে বাড়ি চল। হাতটা ছেড়ে দে, যদি না যায়, না গেলে কি করবি তুই? যদি না যাস তাহলে তোর হাতটা ধরে টানতে টানতে গাড়িতে তুলতে তুলতে বলবো, তোর এই ছোট চরিত্র দেখে হঠাৎ করে আমি অনেক বড় হয়ে গেছি, বুঝলি? বড়। তাহলে তাহলে তুইও আমার একটা কথা শুনে রাখ চন্দন, বড় যখন হয়েই গেছিস তখন তখন আমার একটা ছোট্ট কথা কান খুলে শুনে রাখ। আমি আরো ছোট হয়ে যাব, অনেক ছোট হয়ে যাব, আর এতটাই ছোট হব যেটা খালি চোখে তোরা কেউ কোনোদিনও দেখতেই পাবি না, বুঝলি? তুই যত ছোট হবি আমি আমি ঠিক ততটাই ছোট হব। আর তোর থেকে ছোট হয়ে আমি প্রমাণ করে দেব। কি প্রমাণ করবি? যে ছোট বড়রা যদি ছোট হয়, ছোটরা কতখানি ছোট হতে পারে। তাই ভালো চাস তো চল এখনই। যাব না, যাব না, যাব না, যাব না, চল। বড় দিদি হিসেবে যতটুকু শাসন করা উচিত আমি ঠিক ডালিয়াকে ততটুকুই শাসন করেছি। তাই তো চন্দনকে আমি পাঠিয়েছি সৈকতের হোটেলে ডালিয়াকে আনতে। কিন্তু এখনো চন্দন ডালিয়াকে নিয়ে ফিরছে না কেন? তাহলে কি ডালিয়া চন্দনের হোটেলে নাকি আর অন্য কোথাও? তুই ঠিক বলেছিস বর্দি, সর্দি হোটেলেই গিয়েছিল, আমি ওখান থেকে ওকে ধরে নিয়ে এসেছি। ডালিয়া, চন্দন তোর ছোট ভাই হয়ে তোকে শাসন করছে, এই কথা ভাবতে তো লজ্জা করছে না? লজ্জা? লজ্জা কি করে করবে রে বর্দি? সর্দি কি আর লজ্জা বলে কোনো কিছু অবশিষ্ট আছে? সব লজ্জা যে খরচা করে ফেলেছি ওই ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ে আর ওই আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশে। যদি পারিস একটু ছোট থেকে লজ্জা ধার দে না রে বর্দি। যদি বাকি জীবনটা এদেশের মেয়েদের মতো ভালোভাবে কাটাতে পারে। আমার কথা শোন ডালিয়া, যদি ভালোভাবে বাঁচতে চাস, যদি সংসারে আরো 5টা মেয়েদের মতো নারীর চরিত্র মেনটেন করতে পারিস, তাহলে কিন্তু তুই এই সংসারে থাকতে পারবি। না হলে কি করবি তুই? তোকে এই ঘর থেকেই আমি বার করে দেব। তুই দেখছি পাগল হয়ে গেছিস একেবারে। না, পাগল হয়নি, এতদিন পাগল হয়নি, তবে এবারে আমাকে সত্যিকারে পাগল সাজতে হবে। আমাকে পাগল সাজতে হবে তোর এই অভিনয় দেখার জন্য। কি করে দেখবি রে দিদি, কি করে দেখবি? হ্যাঁ, জ্ঞান দিয়ে লেকচার দিয়ে কখনো কোনোদিনও আমার এই অশান্ত যৌবনটাকে তুই কি শান্ত করতে পারবি বলে? হ্যাঁ, ঠিকই বলেছি। তাহলে শোন, সন্ধ্যাবেলায় যেমন সকালের কথাটা কেউ মনে রাখে না, ঠিক তেমনি গ্রীষ্মকালে গরম পোশাকটাও অসহ্য লাগে। আর ঠিক তেমনি শীতের শুষ্ক মরশুমে কখনো বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকে না। আর ঠিক তেমনি যৌবনটা পেরিয়ে এসে না, যৌবনের উন্মাদনাটাও তুই বুঝতে পারবি না, বুঝলি? বুঝি রে ডালিয়া, তোর থেকে অনেক ভালো করে বুঝি, কারণ আমি তোর মতো কার্বাইড দিয়ে পাকানো চাপা কলা নই, আমি কাছে পাকা কাঁঠালি কলা। তাই এই মুহূর্তে আমি আরেকটা ডালিয়া হতে পারবো, কিন্তু তুই কোনোদিন জমা হতে পারবি না। তাই ঝড়ের মতো যৌবন নিয়ে ছিনিমিনি খেলে শেষ পর্যন্ত তোকে বলতেই হ্যারো তম ঘন মরুময়ী নিশা, আমার পরাণ হারাইছে দিশা, অনন্ত ক্ষুধা অনন্ত তৃষা করিতেছে হাহাকার। দেবব্রত, আজকে যখন পেয়েছি রে তোরে, এ চির যামিনী ছাড়িব কি করে, এখুর পিপাসা যুগ যুগান্তরে মিটিবে কি কভু আর? কি বললে? বুকের ভেতর ছুরির মতন, মনের মাঝারে বিষের মতন, রোগের মতন শোকের মতন রব আমি অনির্বাণ। হরদার, তুমি আমাকে
সব কবিতা টবিতা শেখাতে আসবে না। সে কি রবীন্দ্রনাথের রাহুল প্রেম কবিতার অর্থ তুমি বুঝতে পারলে না? ঠিক আছে, ঠিক আছে, তোমাকে তোমাকে আর একটু অন্য ভাষায় অন্যভাবে বুঝিয়ে দিই। বোঝাও বোঝাও। অসীম আকাশ চারিদিকে চেয়ে দেখো, ঘুমায় মানুষ, দেগে থাকে কত ব্যথা হাহাকার। অসীম আকাশ চারিদিকে চেয়ে দেখো, ঘুমায় মানুষ, জেগে থাকে কত ব্যথা হাহাকার। ছোট ছোট মানুষে ছোট ছোট আশা, কে রাখে হিসাব তার? তুমি দেখেছ কি নীল আকাশে নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ? তুমি দেখেছ কি, তুমি দেখেছ কি, তুমি দেখেছ? এই শোনো, আমার সব নীল আকাশ দেখতে পারবো না, আর তোমার তোমার সব রাহুল টেম টেমও আমি শুনতে পারবো না। আমি বুঝিয়ে দিচ্ছি ডালিয়া। শোন ডালিয়া, দেবব্রত হলো এবারে ছোট জামাই, তাই এবারে ছোট মেয়ের ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সবসময় ছায়ার মতো ঘোরা বেড়াবে। যতদিন না তুই তোর চরিত্র পরিবর্তন করে নিজের চরিত্রে আসছিস, ততদিন ওই দেবব্রত ছুরির মতো বিঁধে থাকবে তোর এই বুকের মাঝখানে। তাহলে তুইও আমার একটা কথা শুনে রাখ দিদি, ওই বুকের মাঝখান থেকে ছুরিটাকে না আমি একেবারে উপরে তুলে ফেলবো। কোথায় ফেলবি, কোথায় ফেলবি রে ডালিয়া? ও ছুরি এমন ছুরি, যত তোলার চেষ্টা করবি তত বেশি করে বিঁধে যাবে, যত নাড়াবি তত কত মারবে, আর যত কত মারবে তত মারবে যন্ত্রণা, জগদী, যন্ত্রণা, জগদী, যন্ত্রণা। তুমি কি একটা পুরুষ? মহাপুরুষ কিংবা কাপুরুষ নিশ্চয়ই নই। লজ্জা করছে না? লজ্জা করছে না তোমার? এই যা লজ্জাহীনা, তার কখনো লজ্জা থাকে? কে কে তোমার স্ত্রী? আমি? হ্যাঁ, সবাই তো তাই বলছে। মানি না সবার কথা। কিন্তু তোমার এই সিঁথির সিঁদুর, ওই সিঁদুরটাকে তো মানতে হবে। মামার বাড়িতে গিয়ে না খুব তাড়াতাড়ি শীতের সিঁদুরটা আমি একেবারে মুছে দেব। না, আমার বাড়িতে গিয়ে তোমাকে বেশি করে সিঁদুর পরতে হবে। আই তোমার বাড়িতে যাবো কেন? হ্যাঁ, তোমার বাড়িতে যাবো কেন? বিয়ের পর সব মেয়েরা শ্বশুর বাড়ি যায় বলে। বিয়ে? আমার তো এখনো বিয়েই হয়নি। হ্যাঁ, আমার সঙ্গে তোমার অগ্নি সাক্ষী করে বিয়ে হয়েছে। মানি না, মানি না ওইসব অগ্নি সাক্ষী বিয়েটি আমি মানি না। তাই তোমার বাড়িতে আমি কখনো কোনোদিনও যাব না। বলো না, ও কথা বলো না দিদিমণি। স্বামীর ঘর যে মেয়েদের কাছে একটা স্বর্গ। বিপিনদা, তাই তাই তুমি জামাইবাবুর সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাও। শ্বশুর বাড়ি? ওরে বাবারে 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 বাবারে, মাস্টার মশাইয়ের পিছনে আবার একটা টিকিধারী পণ্ডিত। তা পণ্ডিত মশাই, আমাকে জ্ঞান দেবার তুমি কে? আমি তোমার বাবার আমলের কর্মচারী। আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো, তাহলে তিনি যে কথাগুলো বলতো আমি ঠিক সেই কথাগুলোই বলছি গো। সামান্য চাকর হয়ে আমার বাবার জায়গা নিতে চাইছো? Get out! I say you get out! স্নেহ ভালোবাসার গেট পেরিয়ে পেরিয়ে যে এখনো তোমার কাছে আসতে পারলো না, তাকে তুমি গেট আউট বলছো কেন ডালিয়া? থামো! আর ওর হয়ে তোমাকে সবাই গাইতে হবে না। যত সব কেমো ভূত কোথাকার। দিদিমণি, তুমি আমাকে যত খুশি গালাগালি দাও না কেন, আমার গায়ে লাগবে না গো দিদিমণি। কারণ চাকরের কাজ যারা করে তাদের গায়ের চামড়াটা এত মোটা যে তাদের এই সামান্য আঘাতে কিচ্ছু হয় না গো দিদিমণি। তুমি ঠিক বলেছো, হয় না। তুমি ঠিক বলেছো বিপিনদা, তুমি ঠিক বলেছো।
কিন্তু তোমার ওই শিক্ষা আধুনিক তিলোত্তমাদের কোনো কাজেই লাগবে না। তিলোত্তমায় যত সব ভুতুড়ে কথাবার্তা, যত সব আনকালচার কোথাকার। না, গ্রামের শিক্ষা ভুতুরের কালচার নয়, গ্রামের শিক্ষা আসল শিক্ষা। কারণ শহরের মেকি সভ্যতার খেকি কুকুর কখনো গ্রামের বাড়িতে খেউ খেউ করে না। ঠিক ওই কথাটাই তোমাকে বাংলায় বলছি, শোনো ডালিয়া। পশ্চিমী শিক্ষার শিকার হয়ে বিয়েটাকে তুমি অস্বীকার করো না। আমি তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করিনি, এমনকি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে কাগজে কলমে তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি। তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে তোমার আমার বাবার দেয়া প্রতিশ্রুতির প্রতি আনুগত্য দেখে। তোমার দাদু দেখে শুনে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন। তাই বিবাহ বিচ্ছেদ না হওয়া পর্যন্ত আমি তোমার স্বামী। আমি ভিখারির মতো তোমার কাছে যৌবন ভিক্ষা করতে আসিনি। আমি এসেছি স্বামীর অধিকার নিয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে। তাই আমার বাড়িতে তোমাকে যেতেই হবে, এটাই আমার শেষ কথা। তবে যাবার সময় একটা কথা বলছি, শোনো ডালিয়া। দুজনের নতুন স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে তুমি যখন ভালোবাসার দীপটাকেই জ্বালাতে পারলে না, তখন জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। জীবনে যদি জ্বালাতে নাহি পারো, সমাধি পরে জেলে দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি জ্বালাতে নাকি পারো, সমাধি পরে জেলে দিও। যাও, তোমার ওই ভীষ্মের প্রতিজ্ঞার পণ আমি কোনোদিনও পূরণ হতে দেব না। দিদিমণি, ও কথা বলো না দিদিমণি, তুমি ও কথা বলো না। শিক্ষা তোমার যাই হোক, তুমি তো একটা মেয়ে, বিবাহিত মেয়ে। তুমি তুমি তোমার সুবিধে অসুবিধের কথা ওই ওই দিদিমণিকে বলো, উনি সব বুঝতে পারবে। কেন কেন তুমি এই বিয়েটাকে মেনে নিতে পারছো না? কেন তুমি শ্বশুর বাড়ি যেতে চাইছো না? আমার বিশ্বাস বড়দিদিমণি ঠিক বুঝতে পারবে। আর আমিও শেষবারের মতন তোমার কাছে হাত জোড় করে বলছি দিদিমণি, নিজের জেদের বসে নিজের সর্বনাশ রেখে এনো না গো দিদিমণি। নিজের জেদের বসে নিজের সর্বনাশ রেখে এনো না। আরে যাও 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 যাও, যতই আমার সামনে কাঁদো, এই ডালিয়া কোনোদিনও ভুলবে না। এই ডালিয়া শেষ কথা বলবে এখানে নয়, যাবে যাবে সে কোর্টে। ওই ইডিয়েট দেবব্রতর বিরুদ্ধে ডিভোর্স মামলা শুট করতে। কি বললে ডালিয়া? তুই বিবাহ বিচ্ছেদের মামলা করবি? ইয়েস, করব। এই ব্রহ্মদোষ চৌধুরী বেঁচে থাকতে এত সহজ তোর? তোকে আমি এই মুহূর্তে। দাদু তুমি চিৎকার করো না, রাগে তোমার গোটা শরীর থরথর করে কাঁপছে দাদু। না 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 না, আর চুপ করে থাকবো না। ওকে ভেবেছে ব্রহ্মদোষ চৌধুরীর যে বাড়ির মেয়েরা কোনো পুরুষ অভিভাবক ছাড়া কোনোদিন কখনো বাইরে বেরোয়নি, সেই বাড়ির মেয়ে হয়ে ডালিয়া পার্টি পিকনিকে হইচই করে বেড়াচ্ছে। হোটেলে
হোটেলে বিজেল্লাপনা করছো? আরো যাবো, আরো। কেন? আমি আমি কি আমি কি মরে গেছি নাকি? দাদু তুমি চিৎকার করো না, তুমি এখানে চিৎকার করছো আর ওদিকে দিদি রেগে আগুন। তোমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে না লোকে ভাবছে এটা একটা বস্তি। আই চন্দন, আচ্ছা ছোটদি, তুই কেন এমন করছিস বলতে পারিস? কেন তোর জন্য এই বুড়ো বয়সে এই মানুষটাকে এত চিৎকার চেঁচামেচি করতে হবে? এই অসহায় মানুষটাকে দেখে তোর একটু কি দয়া মায়া হয় না? সংসার থেকে হারিয়ে যাওয়া বাবার কথা রাখতে দাদু দেবুদার সাথে তোর বিয়ে দিয়েছিল, তাই তাই তোর কি একটু কর্তব্য হয় না সেই বাবার সম্মানটুকু রাখা? শোন শোন ডালিয়া, শোন ছোট ভাইয়ের কথাগুলো শোন। শুনছি তো দাদা মশাই, কান খুলে শুনছি। কি জ্বালা! বুঝছিস তো বুঝছিস না কেন দিদি? আমার মাথায় বোঝার মতন বুদ্ধিটা নেই বলে। বুদ্ধি তো ঠিকই আছে দিদি, তবে সেটা সুবুদ্ধি নয় বুঝলি, সেটা হলো শয়তানি বুদ্ধি। বুদ্ধি গায়ে হাত তুলতে তুলতে তুই অনেক বেড়ে গেছিস, কিন্তু আজ আর তা হবে না। আজ আমি তোর দাদা, এতদিন ছোট ভাই হয়ে বড় দিদির কাছে আমি অনেক মার খেয়েছি, কিন্তু আজ আমি একজন দাদা হয়ে ছোট বোনকে যেমন ভাবে শাসন করা উচিত ঠিক তেমন ভাবে তোকে শাসন করব। হাতটা ছেড়ে দে বলছি চন্দন। তার আগে বল, কেন তুই কাল থেকে অশান্তি করছিস? কেন তুই দেবতাকে স্বামী বলে মেনে নিচ্ছিস না? কেন বলতে পারিস? এই চৌধুরী বাড়ির মেয়ে হয়ে বাপ ঠাকুরদার মুখে চুনকালি লাগাতে তোর লজ্জা করে না? রঙ্গিনী হয়ে বিয়ের থেকে অস্বীকার করে স্বামীকে গো বেচারা মনে করে তুই একাধিক পুরুষের সঙ্গে প্রেম করতে চাস? চন্দন! ওই চৌধুরী বাড়ির আখড়ায় গিয়ে যৌবনের কেতর গাইবি বলে? এখন শুধুমাত্র তোর হাতটা ধরেছি, এরপর যদি তুই কথা না শুনিস তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। আর আমি জানবো আমার একটা মাত্র দিদি ছিল, আর কোনো দিদি ছিল না, কোনো দিদি ছিল না। দাদু তোমার সামনে চন্দন আমাকে এমন ভাবে অপমান করে গেল, আর তুমি মুখ বন্ধ করে এগুলো সহ্য করলে দাদু? আমি তোমার চোখের সামনে থেকে এখনই এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ক্ষমতা থাকে তো আটকে দেখা। ব্রহ্মদাস চৌধুরীকে তুই টেক্কা দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই কলঙ্কিনী, তোকে আমি এক্ষুনি বন্দুক দিয়ে গুলি করে মেরে দেবো, চিরদিনের জন্য মুছে দেবো তোর নাম। এই বিপিন, চন্দন, বন্দুক নিয়ে আয়, শান্ত হও দাদু, তুমি শান্ত হও। মশা মারতে তুমি কামান দেখেছো। বলো দিদি ভাই। তুমি শান্ত হও, আমি বুঝিয়ে বলছি। ডালিয়া, ছোটবেলার কোনো কথাই কি তোর মনে পড়ে না? বলতো, মা আমাদের শেখাতেন সাজ পূজনীর ব্রত। সেই ছোটবেলায় আমি আলপনা দিতাম, তুই আমার পাশে বসে থাকতিস, মা আমাদের শোনাতেন সেই গান কি তোর একটু মনে হয় না? মনে পড়ে না মায়ের কথা? সাঝের প্রদীপ জেলে দিলা, সাঝের প্রদীপ জেলে দিলা, সন্ধ্যা পূজারে লাগে, সন্ধ্যা পূজারে লাগে, আলপনা কিয়া আমার চরণে, তোমার করুণা মাগি, মাগো তোমার করুণা
চিরকাল যেন বংশের মান দূরে যায় হয়ে থাকে চিরকাল যেন বংশের মান দূরে যায় হয়ে থাকে সুখে শান্তিতে রেখো মাগো তুমি আমার বাবা মাকে মাগো আমার বাবা মাকে সাধের প্রদীপ জেলে দিলাম সন্ধ্যা পূজার লাগে লক্ষ্মীর আলপনা আঁকে আমারও তোমার করুণা মাগে মাগো তোমার করুণা মাগে মাগো তোমার করুণা মাগে তোমার করুণা পারিস না রেলিয়া আমাদের সেই মাকে স্মরণ করে একবারের জন্য এই গান গাইতে তুই পারিস না 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 পারি না পারি না পারি না আমি তোর মতন ওরকম নেকি নেকি সুরে আমি ওরকম ঠাকুর দেবতার গান গাইতে পারি না আমি যেটা পারি তোরা সেটা কান খুলে তাহলে শুনে রে ভালো করে শোন এই শরীরে মিউজিয়ামে শুয়ে আছে মিশরে মমি 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 এই শরীরে মিউজিয়ামে শুয়ে আছে মিশরে মমি 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 জলবন গেছে আহবন পাশে জলবন গেছে আহবন পাশে দেহটা হয়ে গেছে আমি 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 এই শরীরে মিউজিয়ামে শুয়ে আছে মিশরে মমি 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 অঢেলে সময় দিয়ে তৈরি করা চোখ দুটো চোখ নয় ফিনিশ পাখির মতো অঢেলে সময় দিয়ে তৈরি করা চোখ দুটো চোখ নয় ফিনিশ পাখির মতো যেতে আর আসতে কৃষকের কাছে ভালো ভালো করে দেখ মনের জমি 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 এই শরীরে মিউজিয়ামে শুয়ে আছে মিশরের মমি 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 এই শরীরে মিউজিয়ামে শুয়ে আছে মিশরে মমি 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 এই শরীরে মিউজিয়ামে শুয়ে আছে মিশরের মমি 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 শুয়ে আছে মিশরের মমি 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 যৌবন গেছে আহবন পাশে যৌবন গেছে আহবন পাশে শরীরটা হয়ে গেছে ডামি 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 তুমি ডামি হয়ে থাকো ডালিয়া রানী তোমাকে ট্যাম ফুল মারিয়ে আমি আমার লোভের ড্রাম একটু একটু করেছি ভর্তি শ্বশুরমশাই মহিতোষ শ্বশুরমশাই মহিতোষ চৌধুরী আজ যদি তুমি বেঁচে থাকতে আমি তোমাকে দেখিয়ে দিতাম তোমার আভিজাত কতখানি ঠুনকো কিন্তু সে সৌভাগ্য হওয়ার আগে তোমাকে আমি এই পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিয়েছি সবাই জানে তুমি নিরুদ্দেশ হয়ে গেছো Yes? সবাই জানে তুমি নিরুদ্দেশ হয়ে গেছো আমি আমি তো জানি তুমি কোথায় আমাকে ভালো মানুষ সহজ সরল মানুষ মনে করে ডালিয়া
সৈকত চন্দনের মতো ছেলেরা একটু একটু আমার হাতের খেলার পুতুল খেলার পুতুল ডালিয়ার যৌবনের লোভ দেখে চন্দনের সমস্ত সম্পত্তি আমি গ্রাস করবো। গ্রাস! না 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 না, এখন নয়, এখন নয়, এখন আমার অনেক কাজ বাকি। একটু পরে আসবে আমার একটা নতুন খেলার পুতুল, তাকে নিয়ে আজ আমি একটা নতুন খেলা খেলবো, নতুন খেলা। কি খেলবেন অভিষেক দা? ও সুকুমার, আরে ভাই সুকুমার কি খেলো? খেলার কি আর সময় আছে? তোমাকে একটা বিশেষ প্রয়োজনে ডেকে পাঠিয়েছে ভাই সুকুমার। বলুন অভিষেক দা, আমাকে আপনার কিসের প্রয়োজন? আমি যে কথাটা বলবো সেটা তুমি আর আমি ছাড়া কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। তাহলে বলি ভাই সুকুমার, হ্যাঁ দেখো তোমাকে ও বাড়িতে মানে দেবপুরের বাড়িতে দেখার পর তোমার কথাবার্তা চালচলন দেখে আমার মনে হয়েছে। কি মনে হচ্ছে? তুমি হৃদয়বান, তোমার শিক্ষা দীক্ষা আছে, তুমি শিক্ষিত যুবক, কিন্তু কিন্তু তোমার পায়ের তলার মাটি নেই, দাঁড়াবার জায়গা নেই, তুমি বেকার। বেকার? Yes, বেকার বেকার। শুধু বেকার নও, অকালে তোমার একটা পা চলে গেছে, তাই পায়ের তলায় মাটি থাকলেও সে মাটিতে দাঁড়াবার যোগ্যতা নেই। সবসময় দরকার একটা অবলম্বন। অবলম্বন 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 সে অবলম্বন হলো একটা চাকরি। এই চাকরি আমি তোমাকে করে দিতে পারতাম, যদি তুমি আমাকে একটু হেল্প করো। কি বলছেন অভিষেক দা? আমার মতো একজন বন্ধু বেকার আপনাকে হেল্প করবে, এই কথা ভাবাটাও যে অবাস্তব। অবাস্তব নয়, অবাস্তব নয় সুকুমার, এটাই তোমার পক্ষে এই হেল্পটা করা সম্ভব। কি ব্যাপার অভিষেক দা, আমি তো কিছুই বুঝতে পারছি আচ্ছা না। বেশ বেশ বেশ, আমি তোমাকে বুঝিয়ে বলি। হ্যাঁ। দেখো, অনেক তর্ক বিতর্কের পর তবে দেবুর সঙ্গে ডালিয়ার বিয়ে হয়েছে। কিন্তু ডালিয়া বৌদি তো এখনো দেবুদাকে স্বামী বলে মেনে নেয়নি। অথচ আমরা সবাই চাই ওদের স্বামী স্ত্রীর মিলনটা হোক। হ্যাঁ, ওদের মিলন ঘটিয়ে দিতেই তো আমার কলকাতা আসা। আমার বিশ্বাস ওদের মিলনটা হোক, তবে দেবুকে একটা কাজ করতে হবে, দেবুকে একটা অভিনয় করতে। অভিনয়? কিসের অভিনয় করতে হবে? প্রেমের অভিনয়। আমার হোটেল ডান্সার চায়না চাংকির সঙ্গে দেবুকে প্রেমের অভিনয় করতে হবে। তা কি করে সম্ভব? দেবুদা কি তাতে রাজি হবে? সেই জন্য তো তোমার হেল্প আমার দরকার। আমার help? হ্যাঁ দেখো, দেবু একমাত্র তোমার কথা শুনে, তুমি যদি দেবুকে বুঝিয়ে বলে রাজি করাতে পারো তাহলে খুব ভালো হয়। অভিষেক দা, হ্যাঁ শোনো শোনো, আমি বলছি শোনো, দেবু যদি চায়না চাংকির সঙ্গে ডালিয়ার সামনে প্রেমের অভিনয় করে, তাহলে ডালিয়া রেগে যাবে, ঈর্ষান্বিত হবে, তখনই আমাদের কাজটা সাকসেসফুল হয়ে যাবে। দেবুদাকে না হয় রাজি করলাম, চায়না দেবী কি রাজি হবেন? আরে চায়নার কথাটা তুমি আমার উপর ছেড়ে দাও। চায়না আমাকে বড় দাদার মতো শ্রদ্ধা করে, আমি বললে চায়না না করতে পারবে না। তুমি শুধু ওই দেবুকে বোঝাবার ব্যবস্থা করো, তোমার চাকরির ব্যবস্থা আমি। অভিষেক দা, কি জানো ভাই সুকুমার, আমি তো এই চৌধুরী বংশের বড় জামাই, বড় দায়িত্ব আমার মাথায়। আমি যদি ওদের মিলনটা ঘটিয়ে দিতে না পারি তাহলে আমি লোকের কাছে মুখ দেখাতে পারবো না, আর আমার স্বর্গগত শ্বশুর মশাইও আত্মা শান্তি পাবে না। কাঁদবেন না অভিষেক দা, কাঁদবেন না। আমি আপনাকে কথা দিতে পারছি না, তবে তবে আমার অন্ধকারময় জীবনে আলোর সন্ধান যখন দিয়েছেন, তখন আমাকে 2 দিন সময় দিন দেবুদাকে বোঝানোর জন্য। মাত্র 2 দিন, মাত্র 2 দিন। उम्र दराज मांग के लाए थे 2 दिन, उम्र दराज मांग के लाए थे 2 दिन, 2 आरज़ू में कट गए 2 इंतजार में। 2 दिन, এই 2 দিনের মধ্যে আমি 2 বছরের কাজ কমপ্লিট করে নেবো। দেবু আর চায়নার প্রেমটা আমি ডালিয়ার সামনে সত্যি বলে প্রমাণ করে দেবো। তারপর ডালিয়া কোর্টে মামলা শুট করবে, আইনত সে ডিভোর্স পাবে, আর একবার ডিভোর্সটা হয়ে গেলে ডালিয়া হয়ে যাবে আমার হাতের খেলার পুতুল। তারপর ডালিয়ার সমস্ত সম্পত্তি আমি দখল করে নেব। বাগে থাকবে কোম্পানির আর 1 ভাগ সম্পত্তির মালিক, যে সম্পত্তির মালিক ওই চন্দন চৌধুরী।
চন্দনকে আজ থেকে আমি ট্রিটমেন্ট শুরু করি। চন্দনকে আমি একটু একটু করে ড্রাগ অ্যাডিক্টেড করি। ড্রাগ অ্যাডিক্টেড। কি করে দেবেন জামাইবাবু? হ্যাঁ, চন্দন অ্যাডমিটেড করিয়ে দেবো। অ্যাডমিটেড? হ্যাঁ, কোথায়? স্কটিশ চার্চ কলেজে। স্কটিশ চার্চ কলেজে? ইয়েস। না জামাইবাবু, আমি আর পড়াশোনা করব না। কেন কেন কেন? ছোটদির ব্যবহার আর চরিত্র দেখে আপনি বিশ্বাস করুন, আমি পুরোপুরি ফ্রাস্ট্রেটেড। আপনি বিশ্বাস করুন, সারা দিন আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হয়। হ্যাঁ, কি বলে? যন্ত্রণা। যন্ত্রণা হয়? হ্যাঁ জামাইবাবু। আর যন্ত্রণা তুমি আমাকে আগে বলো কেন? আর আমার মতো তো মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়, তাই তো আমি না সবসময় একটা পকেটে ট্যাবলেট নিয়ে ঘুরে বেড়াই। এটা পাই দেখো, এই ট্যাবলেটটা তুমি চিবিয়ে চিবিয়ে খেয়ে নাও, তাহলে দেখবে এক্ষুনি তোমার মাথা যন্ত্রণা চলে গেছে। তুমি একটা দারুণ না ট্যাবলেট? জামাইবাবু, বলো বলো বলো। আপনাদের এই দারুণ এনার্জি আমার মতন অনেক ছাত্রের অ্যালার্জি হয়ে গেছে, বুঝলেন? অ্যালার্জি, নিদারুণ অ্যালার্জি। ট্যাবলেট! ট্যাবলেটের মধ্যে দিয়ে চন্দনের স্টমাকে চলে গেল আধুনিক প্রযুক্তির বিজ্ঞানের এবার এই দৃশ্যের হিরোইন ডালিয়ার পালা। ডালিয়া, হাসবেন না জামাইবাবু, হাসবেন না। দিদির মুখে শুনলাম আপনিও নাকি ওই দেবুর মতন দেবুর সঙ্গে আমাকে ভুতুড়ে গ্রামে পাঠাতে চাইছেন। মোটেও না। তাহলে তাহলে আপনি কেন বলছেন বারবার দেবুর সঙ্গে দেবুর গ্রামে যেতে? সৈকতের প্রেমে বিভোর হয়ে আছে সুন্দরী। আইনের দিকটা তো একবার ভাববে। আইন? ইয়েস, আইন। ডিভোর্সের নোটিশটা দেবুর পক্ষ থেকে তোমার কাছে আসছে। তাই মাত্র একদিনের জন্য তুমি দেবব্রতর গায়ের বাড়িতে যাবে। সেখানে গিয়ে দেবুর বৌদির সঙ্গে, দেবু দাদার সঙ্গে, দেবুর সঙ্গে এমন দুর্বার ব্যবহার করবে যাতে ওরা তোমাকে ডিভোর্সের নোটিশ পাঠাতে বাধ্য। জামাইবাবু, আপনি যদি সৈকত হতেন, এখনই এই মুহূর্তে আপনাকে আমি একটা আয় আয় আসমানি কবুতর, আয় আয় আসমানি কবুতর, আয় আয় আসমানি কবুতর, আয় আয় আসমানি কবুতর, আমার দিল্লি জমিনে রাত ফুটিয়ে আরাম কর, আমার দিল্লি জমিনে রাত ফুটিয়ে আরাম কর, আয় আয় আসমানি কবুতর, আয় আয় আসমানি। না না, এটা করলে সৈকত ভীষণ দুঃখ পাবে। আরে বাবা, ওই ইডিয়েট দেবুর বাড়ি থেকে ঘুরে এসে সৈকতকে একেবারে পাগল করে দেব, পাগল। তার আগে দেখো তুমি নিজেই পাগল হয়ে যাও কিনা। ভাই, মানে আমার মনে হয় তোমাকে না পেয়ে না দেবু অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। মানে আমার হোটেল ডান্সার চায়না চাঙ্কির সঙ্গে প্রেম করছে। প্রেম? সত্যি সত্যি প্রেম করছে? সত্যি মিথ্যে বলতে পারবো না, সে শ্বশুর বাড়িতে গেলেই তুমি জানতে পেরে যাবে। যাও, যাও। দিদি, দাদু, চন্দন, এখনই দেবব্রত আর সুকুমারকে রেডি হতে বলো। আমি আজ এই মুহূর্তে এখনই নিজে গাড়ি চালিয়ে একদিনের জন্য শ্বশুর বাড়ি যাব। শ্বশুর বাড়ি। বুক আমি কথা বলছি, আমার কথাগুলো সরল বিশ্বাস করে শ্বশুর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। কি বললাম? বিশ্বাস। শিবসারা জাফর আলী খাঁ, শিবসারা জাফর আলী খাঁকে বিশ্বাস করে নবাব সিরাজউদ্দৌলাকে পথের ভিখারি হতে হয়েছিল। পথের ভিখারি। রাজা রাজবল্লভ বেঈমান উমির চাঁদের দল। বিশ্বাস 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 বিশ্বাস। আরে বিশ্বাস করে মহারাজা নন্দকুমারকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল। ফাঁসি। ওই বিশ্বাস করে নবাব সিরাজউদ্দৌলাকে প্রেমের পত্নী লুৎফান্নেসা
বিশ্বাস করে হারাতে হবে। আর আজ আমাকে বিশ্বাস করে ডালিয়া দেবী ছুটে গেল শ্বশুর বাড়িতে। ওর বিশ্বাসের মর্যাদা আমি তো দেবো, অবশ্যই দেবো, দেওয়া উচিত। ডালিয়া রানী, তোমাদের সবাইকে আমি পথের ভিখারি করে ছাড়বো, পথের ভিখারি। তারপরে একদিন তুমি হয়তো আমাকে আদর করে ভালোবেসে বলবে, আমার জামাইবাবুটা না শালা 1 নম্বর শুয়ারের বাচ্চা নয়, একেবারে ডিজিটাল শুয়ারের বাচ্চা, ডিজিটাল শুয়ারের বাচ্চা। না, আমার মনে কোনো দয়া নেই, মায়া নেই, কর্তব্য নেই, দয়া মায়া এগিয়ে এসেছে আমার প্রিয় রক্ত। এগিয়ে আসছে নতুন বউ নিয়ে মোটরগাড়ি গ্রামের দিকে এগিয়ে আসছে। এই আমি, তুই থাম তো, নতুন বউ আসছে, নতুন বউ আসছে। তুই আগে দেখলি না আমি আগে দেখলাম? আমি আগে দেখলাম, আর তুই কিনা সারা গ্রাম ওই চিৎকার করে বেড়াচ্ছিস নতুন বউ আসছে। চেঁচাবো না, 100 বার চেঁচাবো, নতুন ববি আসছে বলে কথা। আর চেঁচিয়ে পাড়ার লোককে ডেকে বলবো, ওগো তুমি দেখে যাও কলকাতা থেকে নতুন ভাবি আসছে। নতুন ভাবি আসছে, খচ্চর ছেলে কতক্ষণ, তবুও যদি তুই আগে দেখবি। আমি আগে দেখেছি সুব্রত, তাই কথাটা আমি আগে জানবো। মিথ্যা কথা বলবি না, তোর আগে আমি দেখেছি। আল্লাহর কিনে কেটে বলছি, তোর আগে আমি দেখেছি। মা কালী দিব্যি করে বলছি, তোর আগে আমি দেখেছি। আরে তুই আগে আমার দেখলি কি করে? তুই তো কাল সকাল থেকে বেরোসনি, সারাদিন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত ছিলিস। তাই আমি ভাইজানকে পানি খাবার দিয়ে এসে সোজা বাড়িতে গিয়ে ভাবিকে দিয়ে বললাম, ওগো তোমরা ছুটে এসো। গাড়ির ভেতর সুকুমারদা বসে আছে, পাশে রয়েছে নতুন ভাবি। আরে বাবা, তুই তো আজ দেখলি, আরে আমি দেখেছি তো কাল। আমি তো আজ, তুই কাল দেখলি কি করে? আরে স্বপ্নে দেখেছি রে, স্বপ্নে দেখেছি। কালকে দেখা স্বপ্নের সাথে আজকের খবরটা মিলে গেল, তাই খবরটা আমি আগে বলবো। সুব্রত, দেখ, তুই তো আমার ভালো বন্ধু, তাই এই আনন্দের পরীক্ষায় তুই আমাকে আজকের পাস করতে দে। কারণ তুই তো জানিস এবছর আমি পরীক্ষায় পাস করতে পারিনি। কি করে পরীক্ষায় পাস করতে পারবি? দিনা তুই খেলাই মারতো, আজ বল খেলা, কাল ক্রিকেট খেলা, পরশু চড়াই খেলা। আর যাকে তুই না খবরটা আগে থেকে দে। কিন্তু তোর বড় ভাইজান, বড় ভাবি কোথায়? তোর বইয়ের মোটরগাড়ি গায়ে ঢুকে বলছে, শুনো তাকে নিশ্চিন্তে ঘরে বসে আছে। সত্য ভাই, ও বড়তে ভাবি, নতুন বউ আসছে, মেজ বৌদি আসছে। কি বললি সুব্রত? মেজে বউ আসছে মানে ডালিয়া আসছে? আরে ও সুব্রত, আরে শিগগিরই তো দাদাকে ডাক, মুদিখানার দোকানে বসে জাবদা খাতা দেখছে। দাদা মুদিখানা দোকানে বসে জাবদা খাতা দেখছে? হ্যাঁ, তা দেখবে না? লোকসানের ব্যবসা, যে টাকায় মাল কেনে সেই টাকাই ওঠে না। সারাদিন খরিদ্দারের সঙ্গে বক বক করলে কি আর টাকা ওঠে? আরে খদ্দের যদি এসে বলে 1/2 লিটার কেরোসিন তেল দাও, দাদা তখন বলবে কেরোসিন তেল নেবে, তাহলে একটু বসো, একটা লাল সুতোর বিড়ি খাও। আমি খদ্দের বেচারা বেশ কিছুক্ষণ কেরোসিন নিয়ে বসে থাকবে। আর দাদা তখন বলবে তোমরা কেরোসিন তেল নেবে, তা কেরোসিন তেল যেখানে পাওয়া যায় সেই খনিতে এখন যুদ্ধ লেগেছে, তাই কেরোসিন আর পাওয়া যাবে না। আর খদ্দের বেচারা বেশ কিছুক্ষণ কেরোসিন নিয়ে বসে থাকবে। তারপরে চুপ কর, চুপ কর তোরা, এটা হাসির কোনো ব্যাপার নয়। মানুষ যা যা জিনিস চায় সেসব জিনিস কোথায় পাওয়া যায় তা অবশ্যই জেনে রাখা উচিত। এই যেমন পোস্ত, হ্যাঁ, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত, পোস্তর বড়া আমরা খাই, কিন্তু এই পোস্তর দাম ক বছরে চড় চড় করে বেড়ে গেছে। 10 টাকার পোস্ত বাড়তে বাড়তে আজ 2000 টাকা কিলো হয়েছে। কিন্তু এই ক বছরের মধ্যে পোস্তর দাম এত বাড়লো কেন, সে খবর কি তোমরা রাখো? আমরা পোস্ত খাই, পোস্ত রাধি, কিন্তু দাম বাড়লো কি কমলো সে
সে খবর আমরা রাখি না। তাহলে শোনো, ওই পোস্ত ফলের আটা থেকে হিরোইন তৈরি হচ্ছে। আরে দাদা, হিরোইন নয় হেরোইন। আরে ওই ব্যাপারটা একই। হেরোইন খেতে ভালো কিন্তু বেজায় নেশা। একবার যাকে হেরোইনের নেশা পেয়ে বসে তাকে আর কিন্তু সহজে ছাড়ানো যায় না। তো তোমরা হাসছো, জানো ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। কদিন পরে তেলের অভাবে গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাবে, আর তোমরা সব পাগলের মতো হাসছো। এই পাগল তুমি? হ্যাঁ, কি বললে? আমি পাগল? হ্যাঁ হ্যাঁ তুমি পাগল। পাগল না হলে দেবু ভাই বউ নিয়ে আসছে, শুনো। তোমরা এখানে পোস্তর গল্প করছো দেবু ভাই। হ্যাঁ, কি বললে? দেবু বউ নিয়ে বাড়ি ফিরছে? আরে এ কথা আগে বলবে তো। মালতী, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? যাও যাও, বাড়ির ভিতরে যাও। বাড়ির ভিতর থেকে লক্ষ্মীর ঘরটা তুমি সঙ্গে করে নিয়ে এসো। নতুন বউয়ের হাতে লক্ষ্মীর ঘরটা তুলে দিতে হয়, এটাই যে আমাদের বংশের নিয়ম। হবে কি হবে, তোমাদের বংশে সব নিয়মই পালন করা হবে। ওরা এলে তুমি দাঁড়াতে বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই সুব্রত, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা পাড়ায় গিয়ে লোকেদের বলে আয়, আর পাড়ার মেয়েদের ডেকে নিয়ে আয়। তাদের বলে দে আজ আমার ভাই আর একা আসছে না, দস্তুর মতো নতুন বউকে সঙ্গে করে নিয়ে আসছে। আরে দাদা, শোনো 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 সত্যদা, শোনো। সুব্রতকার পাড়ায় খবর দিতে যেতে হবে না। শুধু পাড়ার লোক নয় রে, গোটা গায়ের লোক আজ ভেঙে পড়েছে। আরে হতভাগা দেবুটা এখনো বউ নিয়ে আসছে না কেন? নতুন বউ আসছে বলে কথা, শাক বাজাতে হবে, উড়ু দিতে হবে, বরণ করে তাকে ঘরে তুলতে হবে। এসব আগে থেকে খবর না দিলে কি করে হবে? আপনি রাগ করবেন না দাদা, আমরা নিজেরাই জানতে পারিনি যে বৌদি দেবুদার সঙ্গেই আসবেন। কিন্তু আমি আগে থেকে জানতাম। তুই কি করে জানলে? আরে দাদা, আমি কালকে স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখেছিস? হ্যাঁ, আমি স্বপ্নে দেখেছি মেজ বৌদি সিটিতে সিঁদুর দিয়ে, কপালে মস্ত বড় টিপ দিয়ে, মাথায় ঘোমটা দিয়ে মেজদার আগে আগে মেজ বৌদি আসছে। এসো এসো লক্ষ্মী রানী আমাদের সংসারে, তোমার কৃপায় যেন ধনজন বাড়ে। বরণ করে নেব তোমায় প্রদীপ জ্বালাইয়া, ঘরে লইয়া যাব তোমায় ধান্য ছাড়াইয়া। গৃহলক্ষ্মী কি বলো? থাক। আচ্ছা দেবব্রত বাবু, এটাই কি তোমার বাড়ি? হ্যাঁ, তাই এরা কারা? এটা আমার দাদা, এটা আমার বৌদি। আর তোমার দাদাকে আমি চিনি, বড়দাকে তো আমি চিনি, কিন্তু এরা এরা কারা? ও, ওদেরকে তুমি চিনতে পারছো না? না। ও হচ্ছে আমার ভাই সুব্রত। আচ্ছা। আর ওই ভাইয়ের পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম হাবিব, সুব্রতর বন্ধু। আই সি। কিন্তু এরা এমন করে হাঁ করে কি দেখছে? আরে বাবা, এরকম প্যান্ট পরা মডার্ন মেয়ে কখনো আগে দেখোনি, তাই না? ডালিয়া, দাদা তুমি কাকে বিয়ে করেছো? তোমার বউটা মেয়ে মানুষ বটে তো। Shut up nonsense! যত সব গে ও ভূত কথাকারে ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না। ডালিয়া, এই যে দেবুর দাদা, তা তোমাদের ঘরে ফ্যান ট্যান আছে তো? বৌমা, তাল পাতার পাকা আছে, নিজে নিজে হাত নেড়ে হাওয়া খেতে কেন হয়। ইলেকট্রিক ফ্যান নেই কেন? নুন আনতে যাদের ফ্যান জোটে না, তাদের ঘরে আবার ইলেকট্রিক ফ্যান। এই যে দেবুর বৌদি, তা হাতে ওগুলো কি? মা লক্ষ্মীর ঘট। হ্যাঁ, নতুন বউকে ওই মা লক্ষ্মীর ঘট মাথায় নিয়ে লক্ষ্মীর ঘরে যেতে হয়। নাও ডালিয়া, ওই লক্ষ্মীর ঘরটা মাথায় করে নাও। তার আগে ওই বেনারসিটা। হ্যাঁ, এই নতুন বেনারসিটা তুমি পরে নাও। কোয়াইট ইম্পসিবল। বৌমা, কি বললে? বৌমা? আরে বাবা, বারবার এসব বৌমা 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 বলছো কেন? যার এখনো বিয়েই হলো না সে আবার বউ হলো কি করে? বৌমা। আর তাছাড়া এই বয়সে মা হলে থাকবেটা কি? ডালিয়া, ওসব কথা তুমি এখানে বলো না। তুমি একটা কাজ করো, বৌদির হাত থেকে তুমি এই মা লক্ষ্মীর ঘরটাকে নিয়ে নাও। তার আগে ওই বেনারসিটা পরে। বেনারসি? মা লক্ষ্মীর ঘট, যত সব। বড় বৌদি, মেজ বৌদির হাতে ঘরটা দিয়ে দাও। ভালোতে ওই ঘরটা ওর হাতে না দিয়ে তুমি ওর সামনে নামিয়ে দাও। হাতে দিতে গেলে ওর ছোঁয়া লেগে যাবে, তাতে তোমাকে চান করে শুদ্ধ হতে হবে। 3 বার চান করলেও দেহ মন শুদ্ধ হবে না গো। তাই এই মা লক্ষ্মীর ঘরটা আমি ওর সামনেই নামিয়ে দিলাম। নাও ডালিয়া, নাও। তুমি ওই ঘরটা মাথায় তুলে নাও। নাও, তার আগে ওই বেনারসিটা। বেনারসি? বেনারসি? মা
লক্ষ্মীর ঘট, না জানি এই পিতলের ঘটে কতদিনের পচা জল, তার মধ্যে পোকাগুলো একেবারে টিক টিক করছে। যত সব দেবু, এই মুহূর্তে লক্ষ্মী ছাড়া মেয়েটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। সুরকে গাল দিচ্ছ, অলক্ষীর ঘটে লাথি মেরে মাটিতে ফেলে দিলে, তুমি কি ছি ছি ছি। তুমি কি তোমার মায়ের পেট থেকে ওই বৈঠকখানায় জন্মেছিলে? তোমাকে প্রসব করার সময় তোমার মা কি পেট পড়েছিল? তোমার এত বড় সাহস, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার কালে মারবো এক জুতো। এই ভালো জুতোর আঘাত ওই গ্রামের মেয়ের গালে লাগবে না। এই ভালো জুতোর আঘাত শহরের লালকুমারীর নরম গালে ভালোই। কি এত বড় সাহস তোমার? একটা গাইয়া ভূত কোথাকারে, একটা ইডিয়েট ননসেন্স আমাকে চাপড় মারলে। দেখাচ্ছি তোমাকে মজা। একদিন প্রতিশোধ নেব। আর আমার এই পায়ের জুতো পরিয়ে প্রমাণ করে দেব এই ডালিয়া কখনো কোনোদিনও হারতে শেখেনি। ড্রাইভার, গাড়ি স্টার্ট করো। ওকে তুমি ফেরাও ঠাকুরপো, ওকে তুমি ফেরাও। ও আমাকে জুতো মেরেছে, তাতে কি হয়েছে? ও যে তোমার বাবার পছন্দ করা বহু তপস্যার বউ, ও তো আমার কোনো বাসন্তী নয়। ওকে না ফেরালে তোমাদের বংশের যে অমর্যাদা হবে। যাও ভাই যাও, তোমরা দুই ভাই মিলে ওর কাছে ক্ষমা আছে নাও ভাই। দিদি, বলতে দে রে সুকুমার, বলতে দে। শুধু মালতী কেন, তোরা সবাই মিলে আমাকে অপমান কর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? কেন তুমি সমস্ত অপরাধ নিজের কাঁধে তুলে নিতে চাইছো? সব দোষ যে আমার। দাদা, তুই বাবার কথা মতো ডালিয়ার সঙ্গে বিয়ে দিতে গিয়ে আমি তোর বারণ শুনিনি, তোর বউদের কোনো বারণ শুনিনি। তাই ভগবান আমাকে ঠিক শাস্তি দিয়েছে। না জয় বাবু, দোষ আপনার নয়, দোষ ভাগ্যের। এখন সুস্থ হয়ে সবকিছু সামলাবার চেষ্টা করুন। না, আর আমি কিছুই চিন্তা করব না। দাদা, আমি এক্ষুনি কলকাতায় যাচ্ছি। কলকাতায় গিয়ে কালকেই আমি ডালিয়ার বিরুদ্ধে ডিভোর্স মামলা শুরু করব। দেবুদা, আগে তুমি ভালো করে চিন্তা করে দেখো। আগে ব্রহ্মদোষ দাদু এবং জবাদির সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবে। কেননা ভুল থেকে নির্ভুল লক্ষ্যে পৌঁছাতে গেলে সবকিছু নির্ভুলভাবে ভেবে দেখা উচিত। দেবু, তুই ওই ডালিয়াকে মেনে নিলে আমি কিন্তু কোনো দিনে ওই ডালিয়াকে বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারবো না। দাদা, ওই ডালিয়াকে ত্যাগ করে অন্য মেয়েকে বিয়ে করা। দাদা, আর ডালিয়ার সঙ্গে তোর বিয়ে দিয়ে যে ভুল আমি করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে অন্য মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেব। দাদা ঠিকই কথা বলেছে। দাদাকে সুখী করতে, এই সংসারে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাকে প্রথমেই যেতে হবে কলকাতায়। দেবব্রত, ডালিয়ার বিরুদ্ধে ডিভোর্স মামলা করে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো, ধর্মাবতার ডালিয়া চৌধুরী আমাদের শান্তির ঘটে লাথি মেরেছে, আমাদের শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই ওই ডালিয়া চৌধুরীকে আমি কিছুতেই স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। ধর্মাবতার, আমি ওর বিরুদ্ধে ডিভোর্স মামলা করব। আপনি আমার আবেদন মঞ্জুর করুন ধর্মাবতার। আপনি আমার আবেদন মঞ্জুর করুন ধর্মাবতার। আপনি আমার আবেদন মঞ্জুর করুন। এই মানুষই আসল মানুষ, যার জীবন